মাস অতিবাহিত হলেই আপনি তহবিলে ইয়ে করতে পারবেন। আর আরেকটা বিষয় জানা থাকা দরকার, আপনি সাপোজ আপনার এই মুহূর্তে জিপিএফ থেকে আপনি এমন একটা ইনভেস্টমেন্ট করতেছেন অথবা কোনো একটা মানে ভ্যালুয়েবল ল্যান্ড কিনবেন যেটা রেভিনিউ জেনারেট বা সন্তানের পড়াশোনা, এগুলোতে জিওমেট্রিক রিটার্ন, এগুলোতে ইনভেস্টমেন্ট করবেন। সেই ক্ষেত্রে আপনার টাকাটার প্রয়োজন হয় জিপিএফ এর টাকাটা, তখন আপনি কত পার্সেন্ট হাইস্ট নিতে পারবেন? মানে জমানো টাকা 80% নিতে পারবেন জমানো টাকা। এবং এই টাকাটা কিভাবে পে করবেন? সাপোজ আপনার 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকার 80% কত হয়? 4 লাখ টাকা নিলেন, ঠিক আছে? 4 লাখ টাকাকে আপনি মাসে মাসে কত করে ইনস্টলমেন্ট সর্বনিম্ন দিতে হবে? মাস্ট, মানে ইনস্টলমেন্ট সহ এটাকে মানে 50 দিয়ে ভাগ করা হয়, মানে 4 লাখ ডিভাইডেড বাই 50 কত হয়? 8000 টাকা। অতিরিক্ত একটা এক্সট্রা ইনস্টলমেন্ট নেওয়া হয় ইন্টারেস্ট সহ, মানে 50 প্লাস 1 মানে 8000 টাকা করে আপনি 50টা কিস্তিতে এটা পরিশোধ করতে পারবেন, ঠিক আছে? আবার এরকম ভাবে আপনি তিনটা এট এ টাইম নিয়ে নিতে পারবেন জিপিএফ থেকে, মানে সর্বোচ্চ 3 বার নিতে পারবেন, ঠিক আছে? এট এ টাইম বা একটা পরিশোধ কইরা মানে তিনটা চালু রাখতে পারবেন। ওই লোনের ইনস্টলমেন্ট কত ছিল? 50 দিতে হবে নাকি না না 51 টাকা, মানে 50 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? আর এক্সট্রা 8000 টাকা আছে, মানে আমি 5 লাখ 4 লাখ জমা দেওয়ার সময় 4 লাখ 8000 দিই, 4 লাখ 8000 মানে 1800 লাখ। এটা তো কিন্তু আপনার লস। এখান থেকে টাকা সহজেই উঠানো ঠিক না, কারণ হইছে কি মনে করেন আপনাকে একটা কেস দেখাবো, তখন বুঝতে পারবেন যে এখান থেকে টাকা উঠানোটা যদি এই কারণে তো বলছি যে সন্তান কতটা মানে এটা জিওমেট্রিক রিটার্ন আসবে, যেটা 4 বছর 3 বছরে কনভার্টেড টু, মানে তখন আপনি ইনভেস্টমেন্টটা করবেন। না হলে বাংলাদেশে এমন কোনো ইনভেস্টমেন্ট নাই যে এখান থেকে মানে আসলে সাস্টেনেবল। আচ্ছা, এটা হইছে হাওড় বাঁকার ক্ষেত্রে। এটা ওই যে এই অর্ডারটা প্রথমে হাওড়দেরকে বাদ দিয়ে করা হয়েছিল, কিন্তু ওই হাওড়ের অধিবাসী যদি হয়, আগে বলা হয়েছিল, তাহলে সে পাবে না, কিন্তু এখন বলা হয়েছে না তারাও পাবে। বুঝতে পেরেছেন? মানে সে ওই উপজেলায় চাকরি করে, ঠিক আছে? ভাগ্যক্রমে তারা ওই উপজেলায় নিয়োগ, তারা একটা আন্দোলন করে এটা তাদের জন্য করাই নিয়েছে। তো আপনারা যদি নবম গ্রেডে বিলং করেন 4400, আর অষ্টম হলে 4600, আর 20তম গ্রেড হলে 1650 টাকা করে প্রাপ্য হবে। আমি মানে একটাতে অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের, যদি আসলে 1 ঘন্টার সেশন, তো টেনশনটা একটু দেখাবো। দেখান স্যার, দেখান স্যার। এটা তো নতুন একটা অর্ডার আসছে। মনে করেন এটার ইতিহাসটা হয়েছে 1935 সালে, মানে আপনার ম্যান থাকবে না কিন্তু সিস্টেম রান করবে। এইগুলো হয়েছে বিএসআর এর ফিনান্সিয়াল রুলসের সিস্টেম। বাংলাদেশ সার্ভিস রুলটা আসছে না, এটা কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট নামে ছিল। মানে ব্রিটিশরা এদেশে রুল করার জন্য, এই সিভিল সার্ভেন্টদের রুল করার জন্য তারা কিছু অ্যাক্ট ডিজাইন করেছিল। এই যে ইন্ডিয়ান অ্যাক্ট 1935 নামে ছিল, তারপর পাকিস্তান সিভিল সার্ভিস অ্যাক্ট নামে ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট নামে ছিল। 47 এটা পাকিস্তান সিভিল সার্ভিস অ্যাক্ট হয়ে যায়। তারপরে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, এটা বাংলাদেশ সার্ভিস রুলস নামে আসে। দীর্ঘদিন কোনো ধরনের এটার পরিবর্তন করা হয় না। এটারই আপডেটেড জিনিসটা আসছে সরকারি চাকরি আইন 2000 মানে 18তে যেটা আনছিল, এবং 2019-এ এসে যে পরিবর্তনটা ফিনান্সিয়াল রুলসে করা হয়েছে, পুরাগুলোতে আমি যাচ্ছি না। কি কি ধরনের পরিবর্তন নিয়ে এসেছে জানেন? মনে করেন সাপোজ আপনি চাকরিরত আছেন, চাকরিতে রিটায়ারমেন্টে গিয়ে আপনি সরকার বিরোধী কোনো কাজে বা কোনো একটা ইয়েতে জড়াই গেছেন বা কোনো একটা ইয়েতে, হ্যাঁ, তখন বলছে যে যদি আপনি কোনো ধরনের সরকার বিরোধী বলে নেই, বলছে যে আপনি কোনো ধরনের ইয়াতে সাজাপ্রাপ্ত হয়েছেন বা কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে বা কোনো একটা ইয়েতে, তখন আপনার পেনশন সুবিধা বাতিল করতে পারবে। 2023-এ এমন ধরনের মানে আইন পাশ করে এনেছে, ঠিক আছে? আর আইনের প্রয়োগ আগে আইনটাও ছিল, যেমন ধারা 44 বা 45 অনুযায়ী, মানে 44 অনুযায়ী আপনার 25 যখন বয়স হবে, আপনি কিন্তু সহজেই সাইন দিয়ে মানে পারিবারিক কারণ থেকে 1 মাসের ভিতরে আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। ঠিক তেমনি আপনার বয়স মানে চাকরির বয়স যখন 25 হবে, তখন সরকার চাইলে আপনাকে বাধ্যতামূলক অবসরে দিতে পারে। কিন্তু আগেও আইনটা ছিল, কিন্তু প্রয়োগ ততটা হয় না। কিন্তু
গভর্নমেন্ট ম্যাগাজিন মানে যদি 25 বছর চাকরি করে ফার্স্ট ক্লাস অফিসারে জয়েন করে কিছু কিছু পদে সরকারের গভর্নমেন্ট মেকানিজমের অনেক কিছু জেনে যায় সে, কিন্তু তাকে ছাড়া ওভারটেক করে করাও কোনো কিছু সম্ভব না, তখন তাকে অপসারণ করার জন্য এই আইনগুলা মানে স্টাবলিশ করে হয়েছে। বুঝতে পেরেছেন? এই আইনগুলা আবার চাকরি নিয়ে কিছু পরিবর্তন আনছে ফিনান্সিয়াল রুলসে, এই অর্থে আপনি কি জানেন এটা অনেক সময় অনেক কম, ইউনিয়ন পরিষদের মানে একটা মেম্বারের বেতন হয়েছে কত জানেন? মেম্বারের বেতন 8,000, চেয়ারম্যানের কত? 10,000। আর উপজেলা চেয়ারম্যানের বেতন জানেন কত? এ ক্যাটাগরি গুলো 35 আর বি ক্যাটাগরি গুলো 25। মাত্র একটা উপজেলায় অত কোটি কোটি টাকা করে কিন্তু খরচ করে। ঠিক আছে? এই যে এও কি জানেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে 10,000 টাকা পায়, সে 3 মাসে 3,500 টাকা করে 10,500 টাকা পায় সরকার থেকে, আর বাকি টাকাটা পায় সে ইউনিয়ন পরিষদ থেকে। ঠিক আছে? বাকি টাকাটা এখন ইউনিয়ন পরিষদের আয়টা কোথা থেকে আসে? ইউনিয়ন পরিষদে দেখবেন ইউনিয়ন পরিষদে ভূমি অফিস আছে একটা, ভূমি অফিসে যত রেজিস্ট্রেশন বাবদ আয় আসে এর 1% টাকা এই তাদের স্থানীয় আয়ে জমা হয়। এই টাকাটা ভাগ করে নেয় কিছু কিছু এরিয়াতে, এই টাকাটা অনেক বেশি, 1% হলো কিন্তু অনেক বেশি টাকা হয়ে যায়। তো এই টাকাগুলা বলছে যে এই টাকাগুলো আগে তারা নিতে পারতো, বলছে যে না, অর্থ মন্ত্রণালয়ের পূর্বানুমতি লাগবে ফিনান্সিয়াল রুলস। এবং এই যে বাংলাদেশ ব্যাংক 4টা ঈদ বোনাস দেয়, আপনাদের এই যে বাকরাবাদ গ্যাস বলেন, পেট্রো বাংলা বলেন, তারা যে 5% একটা তারা তো কিন্তু সেলসের বিজনেস করে, তারা কিন্তু মার্কেটিং মানে তারা আইনা গ্যাসটাকে বিক্রি করতেছে। বুঝতে পারছেন? এটার যে প্রফিটটা হয়, প্রফিটের 5% যদি কর্মচারীরা নেয়, ডিস্ট্রিবিউট করে অনেক হিউজ অ্যামাউন্ট, বলতেছে যে এই টাকাটা ডিস্ট্রিবিউটের পূর্বে অর্থ মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি লাগবে। মানে এই আইনগুলোতে পরিবর্তন নিয়ে এসেছে স্থানীয় সরকারের যদি কোনো ব্যয় করতে হয়। আমি মেইন জিনিসগুলো কি পয়েন্টগুলো করে দিলাম। এই যে দেখেন এই 51 ধারাটা পরিবর্তন করছে যে অবসর সুবিধাভোগী কোনো ব্যক্তি গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত, গুরুতর অসাধারণ দণ্ডপ্রাপ্ত করা কি কোনো বিষয় যদি চায় গভর্নমেন্ট, এটা তো মানে এই আইনগুলো করে মানে স্টিম লাইনে নিয়ে এসেছে। মাঝখান দিয়ে শুনছিলেন কিনা কিছু কিছু সচিব মানে যদি একদিকে মুভ করে তাহলে প্রবলেম হয়ে যায় 18তে, দেখে গেছি এই গ্যাপগুলো আছে, তো তারা যাতে গ্যাপগুলো না মুভ করতে পারে এই আইনগুলোতে পরিবর্তন নিয়ে এসেছে। এই কারণে মেন থাকবে না, কিন্তু এমন একটা লাইন জুড়ে দিবে সব মানুষ স্ট্রেট লাইনে চলবে, মানে সিস্টেম রান করবে। বুঝতে পেরেছেন? এইটা সিস্টেমের একটা পার্ট। আচ্ছা, মানে 1 বছরের কিন্তু 1 বছরের কম হলে কিন্তু চাকরি কখনো যায় না। বুঝতে পেরেছেন? সাজা যে 1 বছরের যখন বেশি হয় এবং খুশি সাব্যস্ত হয় তখন কিন্তু চাকরি চলে যায়। বুঝতে পেরেছেন? আর আপনি যদি কোনো মানে না জানি 5 বছর আইনের গ্যাপটা কোথায় জানেন? আপনি সাপোজ যে কয়েকদিন আগে শুনে না যে সে প্রাইমারি স্কুলে চাকরি করতো, সে কানাডা চলে গেছে, কিন্তু 5 বছর একদিন আগে এসে যদি জয়েন করে তার চাকরি কিন্তু থাকবে। সরকারি চাকরি আবার এই গ্যাপগুলো আছে। কারণ কি জানেন, তার পক্ষে উকিল দাঁড়িয়ে বলে যে আমার ক্লায়েন্ট পরবর্তী আপনার যে 11 দিনে একদিন করে ছুটি জমা হয় না, যে এই ছুটি মানে সে ভোগ না করে মানে এই ছুটি ভোগ না করে জমা করে আমার ক্লায়েন্ট পূর্ণ করে দেবে, এটা আমি জামিন দেব। এরকম করে ক্লায়েন্টে জিতে দেয়, মানে এ তার চাকরি থেকে যায়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আইনের গ্যাপগুলো কোথায় ফিনান্সিয়াল রুলসের? কিন্তু হয়তোবা সে ওই যে আপনি 30 মাস পূর্ণ হলে আপনি 18 মাস ছুটি নবদান করতে পারবেন। এখানেও গভর্নমেন্ট ফাইন্যান্সিং করেছে কিভাবে, মানে আপনি যে 11 মাসে একদিন করে করে জমা, 11 দিনে একদিন করে করে জমা হচ্ছে না, অনেক আগে মানে 2005 এর পূর্বে এটা আবার নবদান করে, মানে আপনার সাপোজ ধরেন 3 বছরে সাপোজ ধরেন 30 দিন বা মানে 30 দিন করে মোটামুটি জমা হয়, 48 দিন করে জমা হয়। হ্যাঁ, 48 করে মনে করেন যত টাকা জমা হলো আপনি কিন্তু বিক্রি করে দিতে পারবেন। মানে পূর্বে ক্যাশ হ্যান্ডলিং করা যায়, মানে আপনি চাকরিতে থাকা অবস্থা, আর এখন কিন্তু এটা এনেছে মানে কোথায় পেনশনের সময়। ঠিক আছে? দেখেন অনেক সুবিধা কিন্তু কাট করেছে অনেকগুলা। পেনশনে তো 2 বছর মানে 2.5 বছর ছুটি থাকতে হয়। হ্যাঁ, ওই যে ওটা বেশি থাকলে ওই ছুটিটা আমরা ওই ছুটি ক্যাশ করার মানে সুবিধা ওই ছুটিটা ক্যাশ করতে দিচ্ছে না। পূর্বে ছিল এটা 12 মাস, এটা করেছে 18 মাস। 12 মাসের জায়গায় 18 মাস করেছে। ঠিক আছে? এখন পেনশনে নিয়ে গেছে। কিন্তু সরকারের যদি সক্ষমতা বাড়ে তখন হয়তোবা আপনার ছুটিটা যেটা জমা হয় এই পুরো ছুটিটাই আপনি ক্যাশ করতে পারবেন একটা সময়। ঠিক আছে? আবার এই আপনি এই অর্জিত ছুটি থেকেই আপনি কিন্তু এই যে যখন আপনার মানে সাপোজ পড়াশোনা করতে গেলেন, 3 বছরের পিএইচডি করতে গেলেন, 2 বছরের মাস্টার্স করলেন, 3 বছরের পিএইচডি হলো না, আপনাকে ডিগ্রি দিচ্ছে না, তখন আপনি এখান থেকে ভোগ করতে পারবেন। আবার যখন আপনি সিক হবেন তখন এই অর্জিত ছুটি থেকে ভোগ করতে পারবেন।
আর আপনি চাইলে মনে করেন যে আপনি বাইরে যাবেন বা ঘুরতে যাবেন, যদি আপনার অথরিটি আপনার মানে সহায় থাকে তখন এখান থেকে আপনাকে ছুটি দিতে পারে, কারণ আপনার আলটিমেটলি 30 মাস জমা হলে তো হলো, ঠিক আছে। এই কারণে আচ্ছা ঠিক আছে অনেক মানে এই কারণে দেখেন শিক্ষা মানে ভ্যাকেশন ডিপার্টমেন্টে যারা আছে তারা চাকরি করে 120 দিন। দেখতে তো পাচ্ছেন ওদের যখন ক্যালেন্ডারটা পাবলিশ করছে এদিক দিয়ে 52 দিন এদিক দিয়ে 78 দিন, তারপর আরো তো কিছু 9-6 বন্ধ আছে। এই কারণে শিক্ষা বিভাগে যারা আছে তাদের 30 মাস পূর্ণ হয় যেহেতু ভাবে ক্ষেত্রে, এই কারণে তারা 1000 মানে মানে 1 বছর বা 7 মাস বা 8 মাস এরকম পেয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আমি একটু ক্যালকুলেশনে ওইদিকে ডাইরেক্ট চলে যাই তাইলে আপনারা একটু বুঝতে পারবেন। ওই যে ওনাকে বাধ্যতামূলক যে অবসর দিয়েছে আর এই থেকে বরখাস্ত কিন্তু এক না। ওই যে 25 বছর পূর্ণ হয়েছে একজন যে প্রথম ওই যে মকবুল হোসেন এক সচিবকে, তথ্য সম্প্রচার সচিবকে আমি একটা কেস তখন বা ওইকে তাকে কিন্তু সব সুবিধা সহ তাকে দেওয়া হয়েছে, কিন্তু ছাগল কান্ডার মতিউর কিন্তু তাকে কিন্তু ফিনান্সিয়াল অফেন্সার ছিল, সে কিন্তু কিছু পায় না। অবশ্যই সে 1 কোটি টাকা তার জন্য কিছু না, তাকে হাজার হাজার কোটি টাকা ইনসাইডার নিউজ দিয়ে ঠিক আছে। এখন এই বিধিমালাটা রাজস্ব খাতভুক্ত বিধিবদ্ধ চুক্তিভিত্তিক যারা নিয়োগ তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আমি একটু ফাস্ট যাচ্ছি। মানে পূর্বে দেখেন চাকরিতে প্রবেশের জন্য একটা সময় ছিল 25, এটা আনি নাই, 27 ছিল 85 সালের আগে, 27 এর পরে 92 তে করা হলো আপনার 30 বছর, এদিক দিয়ে অনগ্রসরের জন্য 32 বছর। বুঝতে পারছেন তো? ওই 4টা ক্যাডারে ঢুকতে পারতো ওরা, স্বাস্থ্য, কারিগরি, সাধারণ শিক্ষা, জুডিশিয়ারি, এটা অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য শান্তি চুক্তির সময় এটা করে নিয়েছিল ওরা, ঠিক আছে, এটা পার্ট অফ তারপরে এখন যে এই যে 18 নভেম্বর 2024 জারি করেছে না, যেটা ওই যে লেজিসলেটিভ একটা অধ্যাদেশ জারি করেছে, ওই যে বয়স 32 করা হবে। নরমালি কি মনে করেন যখন 25 ছিল তখন 55, যখন 27 ছিল তখন আপনার 57, যখন 30 করা হয়েছে তখন 60, মানে এরকম করে করে কিন্তু ছিল, কিন্তু এবারে একটু ব্যতিক্রম, এইদিকে করা হয়েছে ওই সাইডে বাড়ায়, মানে এই কারণে আমি ডিফারেন্স গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো এবার তো 32 করা হয়েছে, এটা তো জানিনি। আচ্ছা এটা একটু জানা থাকা ভালো, পূর্বে 10 বছরের পেনশন চালু হয়েছিল আর এখন 5 বছরের পেনশন, কিন্তু 3টা রিজন আপনাকে ফুলফিল করতে হবে। এই রিজনগুলো একটু মনে রাখতে হবে। প্রথম মানে আপনি 5 থেকে 24 বছর বয়সে তখনই পেনশন পাবেন যদি আল্লাহ না করে আপনার মৃত্যুবরণ করে আপনি যেই পদে জয়েন করেছেন ওই পদ বিলুপ্তি হয়, যদি কেউ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, এবং মেডিকেল বোর্ডে কারা থাকবে, একটা সিভিল সার্জন থাকবে, তার দপ্তরে লোক থাকবে এবং জনপ্রশাসনে থাকবে, এই 3 জনের মেডিকেল বোর্ড দ্বারা প্রমাণ করতে হবে সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাহলেই আপনি এই পার্সেন্টেজ গুলোতে বিলং করবেন। এটা কিন্তু খুব শক্ত, এবং মানে এই তো ফুলফিল করতে আপনি ভোগ করলেন না এজ এ হিসেবে, বুঝতে পেরেছেন? এই খুব শক্ত, এই কারণে এই আইনগুলো ডিফিকাল্ট হবে আর কি। তাহলে এই যে 25 বছর বা তদন্ত হলে 90%, পূর্বে কিন্তু এটা ছিল 80%, এখানে একটু ইনক্রিজ করেছে। আর 5 থেকে এটা তো আমি বলেছি। আচ্ছা এখন 2024 সালে দেখেন দুই দিকে কিন্তু ইমপ্যাক্ট চালানো হয়। 2015 সালে যখন আপনার বেতন 100% বৃদ্ধি করা হলো, তখন যারা পেনশনে গিয়েছে তাদের কি করা হয়েছে, তাদের মানে কিন্তু 5% করে ইনক্রিজ করে তাদের 40% ইনক্রিজ করে দেওয়া হয়েছে। আর সর্বনিম্ন পেনশন 3000 টাকা কম হবে না, এরকম ভাবে বলা হয়েছে। 65 ঊর্ধ্ব হলে 50% করে বলা হয়েছে, ঠিক আছে এই জিনিসটা। আর আপনারা কি আপনাদের মাথায় আছে না যে চাকরি লাস্ট বেসিক ইনটু 90% ইনটু 230, কিন্তু একটা সময় ছিল মানে 180 দিয়েও গুণ হতো, 200 দিয়েও গুণ হতো। আমি এরকম একটা কেস আপনাদের দেবো। আচ্ছা এখন এটার মধ্যে ভিন্নতা আছে, 230 এর মধ্যে চাকরি 20 বছর পূর্ণ হইলে আপনার 230 দিয়ে গুণ হয়, বাট 5 থেকে 10 বছর কোনো রিলেটিভস কেউ যদি হঠাৎ করে মারা যায়, সাপোজ হ্যাঁ আপনার কেউ মারা গেল, তখন সে 5 থেকে 10 বছর বয়স চাকরি করছে, তখন 265 দিয়ে গুণ হবে। ওই যে এটা মানে 10 বছর সাপোজ সে 10 বছরে মারা গেল, হ্যাঁ তখন তাকে কত টাকা দেবেন? 10 বছরে 36%, তার কিন্তু টাকা কিন্তু কম হবে, তার কিন্তু 90% না। সাপোজ সে তার বেতন ছিল 30,000 টাকা, 30,000 এর 36% নিয়ে যে অ্যামাউন্টটা হয় 3 × 9 মানে 10,000 প্লাস হবে বেসিকে, তাই না? এই 10,000 প্লাস অ্যামাউন্টটাকে কত দিয়ে গুণ হবে? 265 দিয়ে গুণ হবে, তখন আর 230 দিয়ে গুণ হবে না, এই অ্যামাউন্টটা সে পাবে, ঠিক আছে? একটু বাড়বে। আর 10 থেকে 15 260 দিয়ে গুণ হবে,
আর 15 থেকে 20 এটা কিন্তু পর্যায়ক্রমে কমে আসছে। এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে রাখবেন। কারণ এটা আপনি অফিসার হিসাবে যে কেউ আপনি বলবে যে ভাই আমারটা কত পেনশন কাউন্টিং একটু বলে দাও তো, এই ফিগারটা কিন্তু অনেক কাজে লাগে পরবর্তীতে। আর 5 বছর আগে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে কি পাবে? লাস্ট 3টা বেসিক পাবে, লাস্ট 3টা বেসিক পাবে 5 বছর পূর্বে। আর ওই যে 8 বছর যেটা সরকারি চাকরি থাকলে ওই 8 লাখ টাকা ওইটা পাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা ক্যালকুলেশন নিয়ে এসেছিলাম যে কত টাকা প্রাপ্য হয়। সাপোজ কারণ বেতন সে চাকরি করছে 27 বছর 5 মাস 17 দিন, আর 34,010 টাকা তার লাস্ট বেসিক ছিল, হ্যাঁ, তাহলে সে কত পাবে? 34,010 টাকা 90% ডিভাইড বাই 2 15,304 টাকা। আর এই 30,010 টাকা তো 18 মাস, এটা তো কোন দিন দেওয়া হয়? 59 বছর আজকে আপনার পূর্ণ হয়েছে, যেদিন যাবেন এই দিন বিকালে আমরা এখানে প্রোগ্রাম করে আমরা হাতে হাতে দিয়ে দিই, ঠিক আছে? আর এই 35 লক্ষ টাকা কখন পাবেন? মানে 34,000 × 90% ডিভাইড বাই 2 × 230, এই টাকাটা কখন পাবেন? যেদিন 60 বছর পূর্ণ হবে, মানে 12 মাস ক্লিয়ার হলেন তো প্রত্যেক মাসে মাসে টাকা পাইবেন, ঠিক আছে? ওই দিন 35 লক্ষ টাকা। এই টাকাটার জন্যই আপনার জুতার কালি ক্ষয় হয়ে যায়, মানে নিচে, বুঝতে পারছেন? এখন বলা হয়েছে যে এটা 3 মাসের বেশি আটকে রাখা যাবে না। পেনশন সহজীকরণ আদেশে মুসলিম চৌধুরী এই জিনিসটা এন্টার করে নিয়ে আসছে, হ্যাঁ। আর মাসে মাসে কত পাবেন? 15,304 যোগ 1,500 টাকা। এই 1,500 টাকাটা বেড়ে 2500 কখন হবে? যখন 65 সিনিয়র সিটিজেন হয়ে যাবে তখন। আমাদের একজন ডিরেক্টর, আমি একটা কেস নিয়ে এসেছি যে বার্ডের ইয়ে ছিল, সালেউদ্দিন, 5 মিনিট একটু সময় নেব। বার্ডের বর্তমান যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, এটা কিন্তু এই যে ওনার সাইড 13/1/93, আপনারা দেখেন উনি ওই সময়টাতে ছিলেন। তখনকার আমাদের এক ডিরেক্টর, ওনার নাম হচ্ছে বদরুদ্দিন আহমেদ। আমি যখন অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করতেছিলাম অতিরিক্ত দায়িত্ব হিসাবে, তখন উনি যুক্তরাষ্ট্রে মানে অবস্থান করছিল। 13 সালে উনি যুক্তরাষ্ট্রে যখন গেছে, তারপর বাংলাদেশে আসেন, ঠিক আছে? তখন ওনার ওই যে আগে তো ইএফটি ছিল না, হাতে সাইন দিয়ে চিপ দিয়ে টাকা নিয়ে যেত, তখন উনি এসে আবেদন করেছে, উনি প্রায় 23 লাখ টাকার মতো মানে এখন পাবে, মানে ওই যে এরিয়ার সব। তখন ওনার ফিক্সেশন করতে আমার খবর হয়ে গেছে, অনেকগুলো অর্ডার মাঝখান দিয়ে দেখেন বেতন ডাবল করা হয়েছে, মর্গ ভাতা ছিল, ইলেমেন্ট করেছে, আমি কেসগুলো দেখাবো। তখনকার সময়ে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, তখন দেখেন ওনার কেসগুলো একটু ডিফারেন্ট, মজার। এই যে দেখেন 8,300 টাকা ওনার বেসিক ছিল। ওই যে উনি কত সালে চাকরি করেছে, রিটার্ন 1967 সালে চাকরিতে ঢুকছে, 1993 সালে রিটায়ারমেন্টে গেছে, 94 সালে ওনার ইয়ে হয়েছে, 26 বছর 2 মাস 30 দিন চাকরি করছে। তারপর উনি এই যে 83,000 মেইন ফিনান্সিয়াল ফিগারগুলো দেখতে পাচ্ছেন তো, 8,300 টাকার 80%, আগে যে 80% ছিল না, এই 6,640 টাকা ডিভাইড বাই 2, এই যে 2 দ্বারা ভাগ দিয়ে উনি বলছে যে আমার ছেলেমেয়েরা যদি এদিকে পড়াশোনা করছে, আমি বাড়ির সাথে সম্পর্কটা রাখতে চাইছি, এই কারণে আমি ফুল পেনশন সেল করি, ঠিক আছে? তো এই কারণে উনি বাড়ি আসতো, সবার সাথে দেখা করতাম, যুক্তরাষ্ট্রে চলে গেছে ছেলে সন্তান। তখনকার সময় উনি 3,320 টাকা ইনটু 200, দেখছেন 230 না, কিন্তু এই 6,64,000 টাকা উনি নিয়ে গিয়েছিল। আর তখনকার সময় চিকিৎসা ভাতা কত দেওয়া হইতো? 150 টাকা ছিল, বুঝতে পেরেছেন? তখন এই 3,470 টাকা। তখন ওনাকে বলছিলাম, তখন গোল্ডের ভরি কত ছিল? তখন 2,150 টাকা গোল্ডের ভরি ছিল। এবার বুঝেন উনি যদি পুরো টাকা দিয়ে গোল্ড কিনে রাখতো কি অবস্থা হইতো? আবার কান্দির পাড়ের মতো জায়গায় মাত্র মানে 25,000 টাকা কাঠা ছিল। এই যে মানে টপ 10 এর শুরুতে, এখন কিন্তু 2.5 কোটি টাকা এই কাঠাটা। এবার বুঝেন আমি যে বলেছিলাম যে ইনফ্লেশন, আপনি যদি ল্যান্ড এবং গোল্ড পারচেজ করে রাখেন, তবে ইনভেস্টমেন্টটা করতে হবে আপনার কিছু প্ল্যানিং জেনে, মানে রোডস এন্ড হাইওয়ে বলেন বা এলজিডি বলেন বা মানে ডিসি অফিস বলেন, তাদের সাথে একটু প্ল্যানিং যে ইন ফিউচারে মানে এরিয়াটা কোথায় নগরটা মানে ইনক্রিজ করবে, আপনি ওই ইনফরমেশনগুলো যদি ক্যারি করে জায়গা কিনে রাখতে পারেন, আপনার বছরের কোনো একটা সম্পদ বাঁচিয়ে, তখন আপনি ইনফ্লেশনের সাথে আসতে পারবেন, বুঝতে পেরেছেন? এটা দেখানোর কারণ হয়েছে এটা। তো উনি আবেদন করেছে, এই যে দেখেন উনি প্রায় 21 লাখ টাকা, পরে 23 লাখ টাকা, এবং এই টাকাটা উনি আবেদন করার সাথে সাথে আমি কিন্তু দিতে পারিনি, আইনটা একটু জেনে রাখেন, কারণ ওনার টাকাটা কিন্তু আমার বাজেটে ধরা ছিল না, হুট করে এসে কিন্তু উনি আবেদন করেছে, পরে এমটিবিএফ অ্যাপ্রুভাল নিয়ে বাজেট সরকার থেকে টাকা এনে ওনাকে দিতে হয়েছে, বুঝতে পেরেছেন তো টাকাটা? এই যে দেখেন
অনেকগুলা কেস একটু মানে সরকারের সুবিধাগুলো না বিক্রি করলে যে সুবিধাগুলো পাওয়া যায় মানে এগুলা কখনোই হাত দিতে নাই। কিছু কিছু জিনিস সাস্টেনেবল রেখে দেওয়া ভালো। এই যে দেখেন ওনার ৭,৮৭৫ টাকা এই যে মহর্ঘ ভাতা চালু ছিল একটা সময়, 15ই জুন যখন টাকা ডাবল করে ওই যে 40% ইনক্রিজ করে দিল দেখছেন, তারপর কিন্তু এই যে মহর্ঘ ভাতা বিলোপ করে দিছে, এদিকে বেতন বাড়ছে। ঠিক আছে, এই যে উৎসব ভাতা, এই যে উৎসব ভাতাগুলো পাইতেছিল, বৈশাখী ভাতা কিন্তু তখন চালু ছিল না দেখছেন, বিশেষ ভাতা কিন্তু পরে চালু হয়েছে। এই কারণে আমার ঘরগুলা করতে হয়েছে না, ফিক্সেশনটা খুব জটিল এবং কঠিন কাজ, 1 টাকা মানে অনেক। তো এই কারণে ওনার এই যে মনে করেন বৈশাখী ভাতা এই যে কত সালে 2016 এপ্রিলে চালু হয়েছে, তার আগে কিন্তু ছিল না। তো এই যে সুবিধাগুলো যখনই সরকার যত সুবিধা করবে সেটা প্রাপ্য হবে। প্রত্যেকটা অর্ডার এখানে ইমপ্যাক্ট পালানো হয়েছে, প্রত্যেকটা অর্ডার আমার সময় নাই দেখে আমি প্রত্যেকটা অর্ডার দিয়ে দিয়ে ওর ফিক্সেশনটা করেছি। ঠিক আছে, এই যে দেখেন বিশেষ সুবিধা, এই যে জুনের 20 পর্যন্ত চালু নাই, এই যে দেখেন কোথায় এসে চালু হয়েছে বিশেষ সুবিধা, এই যে দেখেন জুলাই 2023 চালু করেছিল না, এই প্রত্যেকটা জিনিস এখানে ইমপ্যাক্ট পালানো হয়েছে। এখন দেখেন ওনার বয়স 65 প্লাস দেখে ওনার কিন্তু ওই 150 টাকাটা 2500 টাকা হয়ে গেছে। ঠিক আছে, আর দেখেন আরেকটা জিনিস দেখেন যে একটু 1 মিনিট জিপিএফটা কেন সেল করবেন না, 11 মাসের কারণে একটা কেস নিয়ে এসেছি। আমাদের এক ডিরেক্টর ছিলেন, উনি 42 লক্ষ টাকা ছিল সাপোজ, সে মনে করেন যে জুলাইতে দাঁড়িয়ে সে তার 42 লাখ টাকা, এই একই বছরে 11 মাস পরে তার টাকাটা হয়ে গেছে 49 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন তো, সে জমা করেছে 1,95,000 টাকা, বাকি 11 মাস। আর সে প্রথম 15 লাখের উপরে 13% 1,78,000, পরবর্তী 15 লাখের উপরে 1,65,000, তৃতীয় টাকার উপরে 11% 4,72,000 টাকা কিন্তু সে ইয়াবাবদ পেয়েছে। তো মিলিয়ে টোটাল এই টাকাটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো কত মানে এই টাকাগুলোতে যদি এটার থেকে লাভজনক কোনো ইনভেস্টমেন্ট থাকে অবশ্যই বিনিয়োগ করবেন, না হলে এই টাকা হাত না দেওয়াই ভালো। ঠিক আছে, ঠিক আছে। তাইলে আর আরেকটা জিনিস একটু জেনে রাখা ভালো, আপনারা এখানে ডক্টর আছে তাই না, আইনটা একটু জেনে রাখা ভালো। মানে বিএসআর এর 62 এ ধারা মোতাবেক আপনারা মানে আমরা যারা চাকরিতে আছি বা ইয়েস আমরা যদি সম্মানী নিতে চাই আমরা কিন্তু পূর্বানুমতি নিতে হবে। যেমন আপনাদের যে কোর্সটা করে আমরা সম্মানী নিচ্ছি, আমরা কিন্তু বাজেট অ্যাপ্রুভাল নিয়ে সম্মানিত, কিন্তু একমাত্র ডাক্তারদের ক্ষেত্রে মানে সম্মানী গ্রহণের ক্ষেত্রে কোনো রকমের পূর্বানুমতি নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি দাঁড়াবো 62 এই ধারাটা, এই কারণে আপনাদেরকে পুলিশ কখনো রেট দিতে পারে না, এনবিআর কখনো কি ওইদিকে যদি এই আইনটা না থাকতো তাহলে আপনাদেরকে প্রত্যেকদিন ওরা আপনারা কামাইতেন, বিকালে কেমন নিয়ে আসতে পারতেন বুঝছেন। এই যে দেখেন উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত একজন সরকারি কর্মচারী তার বিনিময়ে কোনো ব্যক্তি বা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে ফি গ্রহণ করতে পারে না। 62 এ তবে একজন সরকারি ডাক্তার উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তার পেশাগত ফি গ্রহণ করতে পারে। যদি এই আইনটা ও যদি মানে না থাকতো আপনাদের তাহলে প্রত্যেকদিন খবর চলে আসতো। এই আইনটা শুধু আপনাদের জন্য ওইভাবে করা হয়েছে, এই কারণে আপনারা বিকেলে আপনারা এই কারণেই করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের আসলে সময় জানি না।